বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার রয়্যালটি অ্যাকাউন্টস থেকে আজকে 2 নম্বর ক্লাস। তার আগে 1 নম্বর ক্লাসটা খুব ভালোভাবে তোমাদের দেখে নিতে হবে। ওই ক্লাসে বেসিক আলোচনা করা হয়েছে। আজকে আমরা পার্ট সি এর জন্য 10 মার্কসের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন। আমরা হাতে কলমে শিখেছিলাম আমাদের করণীয় হবে অ্যানালাইসিস অফ রয়্যালটি, শর্ট ওয়ার্কিংস, রয়্যালটি অ্যাকাউন্টস অথবা রয়্যালটি এক্সপেন্স, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস। তো অ্যানালাইসিস অফ রয়্যালটি, এটা থেকে একটা অঙ্কের সমাধান 1 নম্বর ক্লাসে বোঝানো হয়েছিল। তারপর রয়্যালটি অ্যাকাউন্টস, শর্ট ওয়ার্কিং, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস, এগুলো কিভাবে তৈরি করতে হবে আজকের ক্লাসে আমরা খুব সহজে পারব। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রেখো। এ কোম্পানি লিস্ট এ কলিয়ারি, একটি কোম্পানি একটি কয়লার খনি লিজ নিয়েছে। দি ডিড রেন্ট ওয়াজ টাকা 51,000। ডিড রেন্টের আরেকটা নাম হচ্ছে মিনিমাম রেন্ট, মানে ন্যূনতম ভাড়া। দি ডিড রেন্ট ওয়াজ টাকা 51,000 এ ইয়ার, margin into a royalty of টাকা 20 per ton of a coal raised with the right of recouping short workings of each year during the subsequent 3 years. একটা কোম্পানি লিজ নিয়েছে একটা কয়লার খনি, কয়লা উত্তোলন করবেন। এখন কয়লা যে উত্তোলন করবেন প্রতি বছরে ন্যূনতম 51,000 টাকা ভাড়া দিতে হবে, আর যেই পরিমাণ কয়লা উত্তোলন করবেন পার টনে 20 টাকা করে ভাড়া অথবা রয়্যালটি দিতে হবে। তারপর কোনো বছরে যদি ঘাটতি থাকে, রিকপিং, ঘাটতি পূরণ করতে পারবেন অফ ইচ ইয়ার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, পরবর্তী 3 বছরের ভিতরে যদি রয়্যালটির টাকার পরিমাণ বেশি হয়, তাহলে ঘাটতি যদি থাকে কোনো বছরে, সেই ঘাটতির টাকা পূরণ করা যাবে, অর্থাৎ সময়সীমা পরবর্তী 3 বছর। ইফ এনি ইয়ার the normal rent was not attained due to strike or accident, যদি কোনো বছরে নর্মাল রেন্ট, অর্থাৎ এই যে ভাড়াটা 51,000 টাকা, এটাই এখানে বোঝানো হয়েছে নর্মাল রেন্ট। ইফ এনি ইয়ার, যদি কোনো বছরে দি নর্মাল রেন্ট ওয়াজ নট অ্যাটেইনড ডিউ টু স্ট্রাইক ওর অ্যাক্সিডেন্ট, কোনো স্ট্রাইক, আঘাত বা অ্যাক্সিডেন্টের কারণে যদি ভাড়াটা নাও দিতে পারেন। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এবং এখানে সম্মতি আছে, the minimum rent would be reduced as proportion to the length of the stoppage. এখানে সম্মতি আছে যে ন্যূনতম ভাড়াটা কমানো যাবে, যেই পরিমাণ কাজ স্টপ আছে ওইটার পরিমাণ অনুসারে ন্যূনতম ভাড়াটা কমানো যাবে, যদি কোনো বছরে কোনো স্ট্রাইক ও অ্যাক্সিডেন্টের কারণে নর্মাল ভাড়াটা কম দেওয়া হয়। শুধুমাত্র স্ট্রাইক এবং অ্যাক্সিডেন্টের কারণে, একটু পরেই বুঝতে পারবেন। দি আউটপুট ওয়াজ এস ফলোস, আউটপুটগুলো দেওয়া হলো যে ফার্স্ট ইয়ারে ওই কোম্পানি 1300 টন কয়লা উত্তোলন করেছে, সেকেন্ড ইয়ারে 2100 টন, থার্ড ইয়ারে 2300 টন, ফোর্থ ইয়ারে 3400 টন, ফিফথ ইয়ারে 2400 টন, সিক্সথ ইয়ারে 4000 টন। ইন ফিফথ ইয়ার, 5 নম্বর বছরে, দেয়ার ওয়াজ এ স্ট্রাইক অফ 3 মান্থ ফর হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ। এখন 5 নম্বর বছরে একটা স্ট্রাইক আছে, 3 মাস কাজ বন্ধ ছিল। যেহেতু 3 মাস কাজ বন্ধ ছিল, তাহলে মিনিমাম যে ভাড়াটা নর্মাল রেন্ট বলা হয়েছে, স্ট্রাইক অথবা অ্যাক্সিডেন্টের কারণে ভাড়াটা কমানো যাবে। এখন 3 মাস কাজ বন্ধ ছিল, 3 মাসের ভাড়া কমানো যাবে। কিভাবে কমাবো একটু পরেই বুঝতে পারবেন। শো দি নেসেসারি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ কলিয়ারি কোম্পানি। তো এই কলিয়ারি কোম্পানির নেসেসারি, প্রয়োজনীয় বইয়ের হিসাবগুলো লেখার জন্য বলা হয়েছে। তো প্রয়োজনীয় বই বলতে যেগুলো বাইর করতে হয়, আমি তোমাদেরকে করণীয় যা দেখিয়েছিলাম এগুলোই। যেমন আমাদেরকে বাইর করতে হবে অ্যানালাইসিস অফ রয়্যালটি প্রথমে, তারপর এটার সাহায্যে শর্ট ওয়ার্কিং, রয়্যালটি অ্যাকাউন্টস, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস, এইগুলোই বাইর করতে হবে, এই 3টা।
এটা হচ্ছে প্রয়োজনীয় হিসাব। তাহলে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখে নাও। আমি সহজে বোঝানোর জন্য প্রশ্নটা এখানে রেখে দিলাম। অ্যানালাইসিস অফ রয়্যালটি পেবল, এটা এখানে বোঝাচ্ছে। ইয়ার বছর 6টা। আউটপুট টনস, এখন আউটপুট আছে 1300, 2100, 2300, 3400, 2400, 4000। 1300, 2100, 2300, 3400, 2400, 4000 আউটপুটগুলো এখানে বসানো হলো। তাহলে ভাড়ার পরিমাণ কত দিতে হবে অ্যাকচুয়াল রয়্যালটিস? এগুলো টনে বসানো হয়েছে, প্রতি টনে 20 টাকা করে, তার মানে প্রত্যেকটাকে 20 দ্বারা গুণ করে এখানে বসাবো। আরেকটা কথা, 1 নম্বর ক্লাস না দেখে যদি তুমি এই ক্লাসটা দেখো তাহলে কিন্তু বুঝবে না। আমি 1 নম্বর ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করেছি। 1300-কে 20 দ্বারা গুণ করলে 26,000, 2100-কে 20 দ্বারা গুণ করলে 42,000, 2300-কে 20 দ্বারা গুণ করলে 46,000, 3400-কে 20 দ্বারা গুণ করলে 68,000, 2400-কে 20 দ্বারা গুণ করলে 48,000, 4000-কে 20 দ্বারা গুণ করলে 80,000। ওকে, এখন 51,000 টাকা ন্যূনতম ভাড়া দিতে হবে প্রতি বছর। ভাড়ার পরিমাণ 26,000 অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে। অ্যাকচুয়াল রয়্যালটি 26,000, কিন্তু ভাড়া দিতে হবে 51,000। এখন 26,000 ভাড়া দিতে গিয়ে আরও 25,000 টাকা ঘাটতি সাফার্ড। তখন এখানে ব্যালেন্স বা সিএফ, এখানে ঘাটতির পরিমাণ 25,000 টাকা। আমরা পরীক্ষায় অঙ্কের মধ্যে এখানে ব্যালেন্স লিখে দিব, এখানে রিটেন অফ অথবা লেভস লিখে দিতে পারি। আজকে আমরা বিস্তারিত বুঝতে পারবো। আর আমি কথাগুলো একটু ধীরে ধীরে বলি সহজে বোঝানোর জন্য, ধৈর্য ধরে ক্লাস দেখো। অ্যামাউন্ট পেবল বসানোর নিয়মটা কি? যে অ্যাকচুয়াল রয়্যালটির সাথে যদি সাফার্ড হয় ওইটা যোগ হবে, 26,000 এবং 25,000 যোগ করলে 51,000 হয়ে যাবে। আর অ্যাকচুয়াল রয়্যালটির সাথে যদি রিকভ হয় ওইটা বিগ হবে, বিগ করে এই করে বসাতে হবে। চলে আসো 2 নম্বর বছরে। এখানে অ্যাকচুয়াল রয়্যালটিজের পরিমাণ 42,000 হয়েছে, ভাড়া তো 51,000, এখন পর্যন্ত ঘাটতি 9,000। আগের 25,000 আর 2 নম্বর বছরের 9, 25 আর 9 টোটাল ঘাটতির পরিমাণ 34,000। এখন অ্যাকচুয়াল রয়্যালটি 42,000 আর এখানে সাফার্ড 9,000, 42 আর 9 51,000। 3 নম্বর বছর, এখানে অ্যাকচুয়াল রয়্যালটি 46,000, তারপরও ভাড়া 51,000 টাকা দিতে গিয়ে এখন পর্যন্ত ঘাটতি থাকে আরও 5,000। অ্যাকচুয়াল রয়্যালটিস হয়েছে 46,000, ভাড়া দিতে হবে 51,000, আরও 5,000 ঘাটতি। তাহলে 34,000 এবং 5,000 টোটাল ঘাটতির পরিমাণ 39,000। রয়্যালটি 46,000 আর 5,000, এখানে বসবে 51,000। চলে আসো 4 নম্বর বছরে। 68,000 অ্যাকচুয়াল রয়্যালটি, খুব সহজে ভাড়া 51,000 দিয়ে দেওয়া হলো। ভাড়া 51,000 দিয়ে দেওয়ার পরেও এখানে আরেকটা গড় ছিল এক্সেস, তো এটার মধ্যে যেহেতু দেওয়া নেই, না থাকলে অসুবিধা নেই, এক্সেসের গড় তেমন একটা প্রভাব পড়ে না, নাও দিতে পারো, দিতেও পারো, অসুবিধা নেই। এখন এই 68,000 টাকা থেকে 51,000 ভাড়া দিয়ে বাকি রইল 17,000। ওই 17,000 টাকা এখন কি করা হবে? আগের ঘাটতিগুলো পূরণ করা হবে। এখন দেখে নেই যে ঘাটতির সময় আছে কিনা, এখন তোমরা একটু লক্ষ্য করো। প্রথম বছরে ঘাটতির পরিমাণ 25,000, 2 নম্বরে 34, 3 নম্বর বছরে 39,000, তাই তো? এখানে বলা হয়েছে সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, যে পরবর্তী 3 বছর যদি কোনো বছর ঘাটতি থাকে, পরবর্তী 3 বছরের ভিতরে ঘাটতি পূরণ করা যাবে। পরবর্তী 3 বছর, তো ওই যে 25,000, ওই 25,000 টাকা থেকে এই 17,000 টাকা ঘাটতি পূরণ করে দেওয়া যাবে, কারণ এই 25,000 এটা পরবর্তী 3 বছরের ভিতরে পড়ে। কিভাবে? আচ্ছা, 25,000 তো ফার্স্ট ইয়ারের, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত এটার সময় না, তাহলে তো ঘাটতি পূরণ করা যাবে। এখন 25,000 থেকে 17,000 ঘাটতি পূরণ করে দেওয়া হলো, কিন্তু ওই যে 25,000, 17,000 ঘাটতি পূরণ করে দেওয়ার পর আরও 25,000-এর 8,000 টাকা নিশ্চয়ই এই ব্যালেন্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে না? ওই 8,000-এর মেয়াদটা আসলে শেষ, কারণ ওই 8,000
5 নম্বর বছরে আর ঘাটতি পূরণের কোনো সুযোগ নেই, কারণ এটা পরবর্তী 3 নম্বর বছর পর্যন্ত ঘাটতি পূরণ করে দিতে হবে। তাহলে কি কাজ? 25,000 থেকে যেহেতু এখানে 17,000 টাকা অতিরিক্ত হয়েছে, ঘাটতি পূরণ করে দেওয়া হলো, কিন্তু 8,000 ওই টাকার আর মেয়াদ নেই, রিটার্ন অফ অথবা লেপসের ঘরে এটা বসাতে হবে। ওকে, তো 25,000 শেষ। এখন 39,000 থেকে 25,000-এর কাজ যেহেতু শেষ, বাকি 14,000 টাকা এখনো সময় আছে ঘাটতি পূরণ করে দেওয়ার। এটা কি তোমরা বুঝতে পেরেছো? ওই 25,000-এর মধ্যে 17,000 ঘাটতি পূরণ করে দেওয়া হলো, কিন্তু 8,000-এর মেয়াদ শেষ, এই জন্য এটা লেপসের ঘরে। এখন পরেরটা বুঝো। 5 নম্বর বছরে 48,000। তো এখানে ওই যে মিনিমাম রেন্ট বলা হয়েছে, 5 নম্বর বছরে একটা স্ট্রাইক আছে, 3 মাস কাজ বন্ধ। এখন 51,000 হচ্ছে 1 বছরের জন্য, মানে 12 মাসের জন্য। আমি যদি 51,000-কে 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1 মাসের টাকা, 9 দিয়ে গুণ করলে পাবো 9 মাসের টাকা। 38,250 ওইটাই ওখানে বসানো হয়েছে মিনিমাম রেন্ট হিসাবে। কারণ বলা হয়েছে যদি কোনো স্ট্রাইক অথবা অ্যাক্সিডেন্টের কারণে মিনিমাম রেন্ট, অ্যাক্সিডেন্টের কারণে নর্মাল রেন্ট যেটা অ্যাকচুয়াল রয়্যালটি যদি কম হয় বা কোনো স্ট্রাইক হয়, কাজ বন্ধ থাকে, তো মিনিমাম রেন্টটা তুমি কমাতে পারো। তাহলে 48,000 আর 38,250, এখানেও তো অতিরিক্ত 9,750 ঘাটতি পূরণ করে দেওয়ার সুযোগ থাকে। তো 9,750 আছে। তো এখানে উপরের 3 বছর পর্যন্ত যদি আমি লক্ষ্য করি, দেখবো 9,000 টাকা ওইটা পর্যন্ত, ওইটার যে ঘাটতি ওইটা পূরণ করে দেওয়া সম্ভব। তাহলে একটা কাজ করি, আগের যে ব্যালেন্স 14,000 থেকে 9,750 রিকভ করে দিলাম, ঘাটতি পূরণ করে দিলাম, বাকি থেকে 4,250। এই 4,250 এটা কিন্তু 5,000-এর টাকা, কারণ এর আগের টাকাগুলোর কাজ শেষ। 6 নম্বর বছরে যখন তুমি যাবে, 80,000, 51,000 ভাড়া দেওয়ার পর 80,000 থেকে 51,000 বাদ দিলে আরও 29,000 টাকা অতিরিক্ত থাকে ঘাটতি পূরণের। সেই মাত্র 4,250, যেটা 5,000-এর টাকা, এবং এটা পরবর্তী 3 বছরের মধ্যে পড়ে 4,250 আছে, ঘাটতিটা পূরণ করে দেওয়া, অবশেষে আর কোনো ঘাটতি এখানে থাকবে না, ঘাটতি পূরণ করে দেওয়া হলো। তাই তো, হিসাবটা কি ক্লিয়ার? আর অ্যামাউন্ট পেবলের টাকা বাইর করার নিয়মটা কি? এখন আমরা পরবর্তী হিসাবগুলো বাইর করে নেই। এখন পরবর্তী হিসাবগুলো বাইর করার জন্য এই টেবিলটা লাগবে, এই জন্য আমি টেবিলটা এখানে রেখে দিলাম। আর এখানে রয়্যালটি অ্যাকাউন্টস বাইর করা হয়েছে, আর শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টস বাইর করা হয়েছে, আর হাতে কলমে তোমাদেরকে যেটা বোঝানো হয়েছিল নিয়মকানুন, ওইটা আবার এখানে লেখা হয়েছে। তাহলে সহজে বোঝার কথা। এমনিতে অধ্যায়টা কঠিন, তবে সহজে বোঝার কথা। যেভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, একটা অঙ্ক পারলে তো 10টা অঙ্কই বুঝতে পারা যায়। লক্ষ্য করো, এই যে রয়্যালটি অ্যাকাউন্টস করব, এইটা অ্যাকচুয়াল রয়্যালটিস এই ঘরের সাথে কত আছে? ফার্স্ট ইয়ারে 26,000, সেকেন্ড ইয়ারে 42,000, থার্ড ইয়ারে 46,000, 68, 48, 80। তো এটা জাবেদা দিতে হয় ল্যান্ডলর্ড ডেবিট ইনকাম সামারি ক্রেডিট নামে। তো ল্যান্ডলর্ড ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, ল্যান্ডলর্ড প্রথমে ডেবিট 26,000, তো এটা হলো ডেবিট ব্যালেন্স, ইনকাম সামারি ক্রেডিট, ক্রেডিটের 26,000, অবশেষে ডেবিট থেকে ক্রেডিটের 26,000 বাদ দিলে এখানে কোনো টাকা থাকবে না। হিসাবটা এরকম। 2 নম্বর বছরে ল্যান্ডলর্ড ডেবিট 42,000, ডেবিটের টাকা এটা, ইনকাম সামারি ক্রেডিট 42,000, তো এটা ডেবিটের, এটা ক্রেডিটের টাকা, এখানে নিলে কোনো টাকা থাকবে না, একই রকম প্রত্যেকটা বসিয়ে দাও। 3 নম্বর বছরে ল্যান্ডলর্ড ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, 4 নম্বর বছরে ল্যান্ডলর্ড ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, 5 নম্বর বছরে ল্যান্ডলর্ড ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। ওকে, ল্যান্ডলর্ড ডেবিট 80,000, ইনকাম সামারি ক্রেডিট, অর্থাৎ এই টাকাগুলো এক এক করে বসানো হয়েছে। তো এটা কঠিন কিছু না, এটা শুধু ওই জাবেদা দাখিলা দিতে হবে। এখন শর্ট ওয়ার্কিংটা বোঝার চেষ্টা করো। শর্ট ওয়ার্কিং, এখানে সম্পর্ক হচ্ছে সাফার্ড, রিকোপ, লেইবস, এই তিনটার সাথে। সাফার্ড, রিকোপ এবং লেইবস এই তিনটার সাথে সম্পর্কিত। যেখানে শুধুমাত্র সাফার্ড ডেবিট, অন্যান্যগুলো ক্রেডিট। যদি এরকম হয় তাহলে ফার্স্ট ইয়ার, লক্ষ্য করো, ফার্স্ট ইয়ারে সাফার্ড, এই শর্ট ওয়ার্কিং এই গড়ের দিকে শুধু লক্ষ্য করবেন। সাফার্ড হচ্ছে 25,000, আর কোনো কিছু নেই। সাফার্ড হচ্ছে এখানে 25,000, তাহলে ফার্স্ট ইয়ার
এটা সাফার্ড, এটা লিখতে হয় ল্যান্ডলর্ডের নামে, ল্যান্ডলর্ড। তো ল্যান্ডলর্ড এটা আবার এটা ডেবিট করতে হয়, তাই ডেবিটে বসালাম, ব্যালেন্স ও ডেবিটের টাকা। চলে আসো সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার এখানেও সাফার্ড, তাহলে সেকেন্ড ইয়ার ল্যান্ডলর্ডের নামে এটাও ডেবিটে বসাতে হয়। 25 আর 9 34,000। চলে আসো থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে এখানেও সাফার্ড, থার্ড ইয়ারে এটাও ল্যান্ডলর্ড নামে ডেবিট করতে হয় 5,000। তো আগের 34,000 আর 5,000 39,000, এটা হলো কিসের ব্যালেন্স? ডেবিটের ব্যালেন্স, মনে মনে হিসাব রাখবো। চলে আসো ফোর্থ ইয়ারে। এখানে আবার রিকপ, কিন্তু রিকপটা ক্রেডিট 17,000। এই যে রিকপ ল্যান্ডলর্ডের নামেই লিখতে হয়, কিন্তু ক্রেডিট লিখলাম। ফোর্থ ইয়ারে রিকপের টাকা ল্যান্ডলর্ডের নামে, কিন্তু ক্রেডিট 17,000। আগের ব্যালেন্স ডেবিট 39,000 থেকে 17,000 বাদ দিলে এখানে ডেবিটের 22,000 থাকে। আবার একই করে লেইবস্টের টাকা বা রিটেন অফের টাকা আছে। আমরা নাম্বার 1 ক্লাসে বলেছি রিটেন অফ অথবা লেইবস একে, যেটা লিখতে হয় ইনকাম সামারি এবং এটা ক্রেডিট হয়, তাহলে লিখো ইনকাম সামারি এবং 8,000 ক্রেডিট। তো আগের ব্যালেন্স 22,000 থেকে 8,000 বাদ দিলে 14,000 টাকা। ফিফথ ইয়ারে চলে আসো, এখানে শুধু রিকপ। তো ফিফথ ইয়ারে ল্যান্ডলর্ড রিকপ এটা ক্রেডিটে বসাতে হয়। 14,000 থেকে 9,750 মাইনাস করলে ডেবিটে 4,250। পরের বছরে আবার আছে রিকপ 4,250। তো 6 নম্বর বছরে ল্যান্ডলর্ড রিকপ 4,250, এটা হচ্ছে ডেবিটের ব্যালেন্স, এটা ক্রেডিটের ব্যালেন্স। তো ডেবিটের ব্যালেন্স থেকে ক্রেডিটের ব্যালেন্স বাদ দিলে 0। আর যে কোনো সময় যখন আমরা শর্ট ওয়ার্কিং করব, এখানে শেষ পর্যন্ত অবশ্যই 0 বের হবে যে কোনো অঙ্কের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, আশা করব এটা তোমাদের কাছে সহজ মনে হয়েছে ওইভাবে আমি আলোচনা করার কারণে। এখন আসো পরেরটাই। এটা হচ্ছে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, জমির মালিকের একটা হিসাব। তো এটার সাথে রিকপ, ক্যাশ পেমেন্ট, সাফার্ড, অ্যাকচুয়াল রয়্যালটি এগুলো সম্পর্কিত। রিকপের টাকাটা শর্ট ওয়ার্কিং নামে লিখতে হবে এবং ডেবিটে, আর ক্যাশ পেমেন্টের টাকাটা ক্যাশ অথবা ব্যাংক নামে লিখতে হবে এবং ডেবিটে। সাফার্ডের টাকাটা শর্ট ওয়ার্কিং নামে লিখতে হবে, এটা ক্রেডিটে। আর অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা রয়্যালটি অ্যাকাউন্টস নামে লিখতে হবে, এটা ক্রেডিটে। এখন লক্ষ্য করো, ফার্স্ট ইয়ার এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ওইভাবে আমাদের যেতে হবে যে অ্যাকচুয়াল রয়্যালটি আছে এখানে 26,000 অ্যাকচুয়াল রয়্যালটি, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটি যেটা, এটা রয়্যালটি অ্যাকাউন্টস নামে ক্রেডিট করতে হয়। তাহলে ফার্স্ট ইয়ার রয়্যালটি ক্রেডিটের 26,000, ব্যালেন্সও ক্রেডিটের 26,000। তারপরে এখানে আছে সাফার্ড। তো সাফার্ড থাকলে, যদি সাফার্ড থাকে তখন শর্ট ওয়ার্কিং নামে এটা ক্রেডিট করতে হয়, আগে ক্রেডিট এগুলো বসাতে হয়। শর্ট ওয়ার্কিং ক্রেডিট 25, তাহলে 26 এবং 25 যোগ করলে 51। তারপরে যেতে হবে সোজা অ্যামাউন্ট পেবলে, অর্থাৎ অ্যাকচুয়াল রয়্যালটি এই গড়, সাফার্ডের গড় আর অ্যামাউন্ট পেবলের গড়, এই তিনটা। অ্যামাউন্ট পেবল এটা ক্যাশ পেমেন্ট বা অ্যামাউন্ট পেবল একই, নাম্বার 1 ক্লাসে বলেছিলাম, যেটা ক্যাশ অথবা ব্যাংক নামে লিখতে হয় এবং ডেবিট করতে হয়। তাহলে লেখা হলো ব্যাংক 51,000, আর এই ব্যালেন্স কিন্তু ক্রেডিটের, এটা ডেবিটের, তাহলে এখানে আর কোনো টাকা থাকবে না, 0 হয়ে যাবে। চলো এখন সেকেন্ড ইয়ারে। আগে 42,000 অ্যাকচুয়াল রয়্যালটি ক্রেডিটে করে দাও, 42,000। এখানেও সাফার্ড আছে 9,000, তো এটাও শর্ট ওয়ার্কিং নামে ডেবিট করতে হয়, সরি ক্রেডিট। 42 আর 9 51,000। সোজা অ্যামাউন্ট পেবলে চলে যাও 51,000। তো এখানে ব্যাংকের এটা ডেবিট করতে হয়, দেখবেন যে ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট বাদ দিলে কোনো টাকার এখানে থাকবে না, এরকম 0 থাকবে। থার্ড ইয়ারে 46,000, থার্ড ইয়ার রয়্যালটি আগে ক্রেডিট করে দাও। তারপর সাফার্ড আছে 5,000, শর্ট ওয়ার্কিং নামে এটা ক্রেডিট করে দাও। 46 আর 5 51,000। অ্যামাউন্ট পেবল এখানে আছে 51,000, তো এটা ব্যাংক নামে ডেবিট করে দাও। ক্রেডিট 51,000 থেকে ডেবিটের টাকা বাদ দিলে এখানে 0। ফোর্থ ইয়ার 68,000, ফোর্থ ইয়ার রয়্যালটিস এটা ক্রেডিট 68,000। তারপরে এটা কিন্তু সাফার্ড নেই, তাহলে কি আছে? রিকপ আছে। তো রিকপ যেটা, এটাও শর্ট ওয়ার্কিং নামে ডেবিট করতে হয়। তো কি কাজ? ওকে, শর্ট ওয়ার্কিং নামে রিকপের টাকা 17,000 ডেবিট করো। এই 68,000 কিন্তু ক্রেডিটের, তো ডেবিটের 17 বাদ দিলে এখানে 51,000। তো ওইটা সোজা অ্যামাউন্ট পেবলে চলে যাও 51,000। তো ওইটা ব্যাংক নামে 51,000, এটা তো আবার ডেবিট করতে হয়, ক্যাশ পেমেন্ট ডেবিট।
তো 51,000 থেকে 51 বাদ দিলে এখানে 0। চলে আসো ফিফথ ইয়ারে 48,000, ওইটা আগে ক্রেডিট। এটা 48-এর সোজা কিন্তু রিকোপ, তাই না? তো রিকোপটা কিন্তু শর্ট ওয়ার্কিং নামে ডেবিট হয়, সাফার ক্রেডিট হয়। 48 থেকে এটা ক্রেডিট ব্যালেন্স, ডেবিটে 9,750 বাদ দিলে 38,250। এটা সোজা ব্যাংক অ্যামাউন্ট পেবল, দেখো 38,250, ওইটা ব্যাংক নামে ডেবিটে বসে এটা। তো এখন ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট বাদ দিলে 0 হয়ে যাবে। 6 নম্বর বছরে চলে আসো, 80,000 আগে রয়্যালটি নামে ক্রেডিট করো। এখানে আবার সাফার নেই কার্ড আছে, তো এটা ডেবিট হয়, শর্ট ওয়ার্কিং নামে ডেবিট। 80,000 থেকে 4,250 বাদ দিলে 75,750 থাকবে, সোজা অ্যামাউন্ট পেবল 75,750 দেখো আছে, ওইটা ব্যাংক নামে ডেবিট। এখন এই ক্রেডিটের ব্যালেন্স থেকে ডেবিটের ব্যালেন্স বাদ দিলে 0। যদি তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো তোমাদের মনে থাকবে এবং বুঝতেও পারবে আসলে কোথায় কি কাজ করা হয়েছে। আমি এই পদ্ধতিতে আসলে তোমাদেরকে সবচেয়ে সহজে বোঝানোর চেষ্টা করলাম যে আসলেই এই ধরনের অঙ্ক এভাবে হয়ে থাকে। এই তুমি একটা অঙ্ক বুঝতে পেরেছো না, আরও 10টা অঙ্ক তুমি পারবে। তারপর যারা পেইড কোর্সে যুক্ত আছো ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও, সহজে বুঝতে পারবেন।